হ্যাঁ, আপনি যখন বলেছেন তখন তাই। আফটার অল মেয়েলোকের ব্যাপারে খুব জানাশোনা আছে আপনার। গায়ে মাখল না জয়, কথাটা পেঁচপেচে হাসি হাসলো। আছে বলে তো বলছি, সে যাকগে, পরীক্ষা দিতে যাচ্ছি। আপনার আল্লাহ নামে একটু দোয়া কালাম পড়ে ফুটো দিয়ে দিন। আমার তো মাটা নেই, দোয়াটাও চাইবো কার কাছে? আপনার আবার দোয়া লাগে নাকি? আপনি দোয়াতে বা আল্লাহতে বিশ্বাস করেন? জয় কথা বলল না। রিমি বলল, মা নেই, মামি তো আছে, তার কাছে গিয়ে দোয়া চান। জয় বসলো বিছানার উপর। ভাবি, ভাই এমনিতে খুব টেনশনে আছে, বোঝেন তো কত দিকে চাপ, ইলেকশনের ঝামেলা তো বোঝার কথা আপনার। তারপরও চারদিক বহুত প্রেসার লেগে আছে। এই সময় ভাইয়ের দরকার আপনাকে, অথচ সপ্তাহ হয়ে গেল আপনি কথা বলেন না, কোনো কিছুতে আপনার উপস্থিতি দেখা যাচ্ছে না। ভাইয়ের মুখের দিকে তাকালেই বোঝা যায় তার উপর দিয়ে কি চলে যাচ্ছে। এখন খুব করে তার আপনাকে দরকার। আপনি তার বউ, তার পেরেশানি দূর করতে আপনার বিকল্প নেই। রাগ করে থাকবেন না এখন আর। আমিও থাকবো না কয়েকদিন ভাইয়ের পাশে। আপনি মুখ ফিরে থাকলে। এবারে গলার নরম স্বর পরিবর্তিত হয়ে জয়ের নিজস্বতা এলো। সমস্যা বা ঝামেলা যদি আমায় নিয়ে হয়, আমি তো আর ক্ষমা চাইব না। জানি নেই, অযথা আফসোস করবেন না। আপনি কিসের আশায় রেগে থাকবেন তাহলে? অন্তত যদি বেঁচে আছি এভাবেই চলবে হয়তো। তাই বলে তো আর চিরদিন রেগে থাকতে পারবেন না। তো কয়দিন আগে আর পিছে, কেননা এখনই ঠিক হয়ে যান। আমি জিনিসটা এমনই ভাবি, যেখানে আমার অবস্থান আর আশেপাশের কিছু না কিছু ক্ষয় হয়। এটা আমার নিজস্বতা বলা চলে, মেনে নিন। আসি, ভালো থাকবেন। অকপটে নিজের অশিষ্টতা স্বীকার করে বের হয়ে গেল জয়। হামজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সোফার হাতলে ঝোলানো শাল চাদরটা ওড়নার মতো গলায় পেঁচিয়ে নিল। বাস স্ট্যান্ডে গিয়ে দুটো টিকিট কাটলো হামজা। পুরো দুটো সিট জুড়ে একা লাগে জয়ের। পাশে চায়ের দোকানে বসে দুজন দু কাপ চা খেলো। এক প্যাকেট সিগারেট কিনে নিল জয়। ঘাড়ে গামছার মতো ইয়ারফোন চলছে। বাসে ওঠার আগে হামজা জয়কে অন্ধকারের দিকে নিয়ে গেল। এদিক ওদিক তাকাতে তাকাতে জয়ের হাতে চাদরের আড়ালে তার সেমি অটোমেটিক পিস্তলটা তুলে দিল। জয় বিরক্ত হলো। এই শালার কি দরকার? ও আমার হাতে থাকলেই একটা পাপ কাজ হয়ে যাবে। এর চেয়ে বড় কথা, আমি বিপদ ক্ষেত্র থেকে দূরে যাচ্ছি, তুমি থাকবে এখানে। মালটা তোমার দরকার হবে। হামজা গম্ভীর স্বরে বলল, চুপচাপ এটা প্যান্টের বেল্টে গুজে ফেল। আমার বাপ হওয়ার চেষ্টা করবি না। আর এটা তোকে পাপ করার জন্য নয়, বরং সেলফ ডিফেন্সের জন্য দিচ্ছি। এই বাসেও তোর সাথে মৃত্যুদূত যেতে পারে। বাসে ঘুমিয়ে পড়িস না যেন। ইয়ারফোনের সাউন্ড হাই রাখবি। পরীক্ষা শেষ করে 1 ঘন্টা ওখানে দেরি করবি না, সোজা দিনাজপুরের বাস ধরবি। কথা শেষ করে একটা ছোট্ট পকেট ছুরি এগিয়ে দিল হামজা। এটা পকেটে রাখ, ভালোভাবে পরীক্ষা দিস। এসব কোনো চিন্তা মাথায় রাখার প্রয়োজন নেই। পরীক্ষা খারাপ হলে আমার কাছে জায়গা হবে না তোর। সুতরাং সম্পূর্ণ মনোযোগ যেন শুধু পরীক্ষায় থাকে। বাসের জানালা খোলা রাখবি না। আর টি শার্টটাই বা পরেছিস কেন? ওটা সহ প্যান্টটাও খুলে ফেল। খুব গরম পড়েছে তো। পৌষ মাস বলে কথা, চারদিকে খুব গরম। জয় হেসে ফেলল নির্লজ্জের মতো। জ্যাকেট আনিনি সাথে, আমার শীত লাগে না, জানোই তো। কবিরকে বলে দিয়েছি, ও সব সময় সাথে সাথে থাকবে তোমার। মামাকে রাত বিরাত বের হতে দিও না। হামজা নিজের জ্যাকেটটা খুলে ফেলল। জয় নিষেধ করার সাহস পেল না। এই পাবলিক প্লেসে হামজা ঠাস করে একটা চড় মারলে মানিজ্জত থাকবে না। জ্যাকেটটা কনুইতে বাঁধিয়ে পিস্তলটা প্যান্টে গুজে চাদর জড়িয়ে নিল গায়ে। বাসে উঠতে গিয়ে আবার দৌড়ে ফিরে এলো। লাইটার বা দিয়ে চলে কিছু নেই আমার সাথে, লাইটারটা দেও। হামজা লাইটার বের করলে তা হাতে না নিয়ে আলতো করে একবার বুকে বুক মেশালো জয়। পরে লাইটার নিয়ে দৌড়ে গিয়ে সবে চলতে শুরু করা বাসে উঠল লাফিয়ে। পরদিন অন্তুর ইন্ডাক্টরি অ্যান্থ্রোপোলজি পরীক্ষা। অন্তুর মনে হয় নৃবিজ্ঞান হলো সবচেয়ে বাজে সাবজেক্ট সমাজবিজ্ঞান বিভাগের। বাকিগুলো ও ভালো না, তবে এটা অসহ্যকর। অনেকক্ষণ যাবৎ আম্মু ডাকছে খাওয়ার জন্য। অন্তু ঠিকমতো জবাবও দিতে পারেনি। দরজার বাইরে থেকে অনুমতি চাইলেন আমজাদ সাহেব। আসবো? অন্তু বিরক্ত হলো। আব্বু, এই স্বভাবটা যাবে না তোমার? আমার ঘরে ঢুকতে কিসের অনুমতি? আমজাদ সাহেব বরাবরের মতোই জবাব না দিয়ে ভেতরে এসে দাঁড়ালেন।
চল, আমি খেতে বসবো। আচ্ছা তুমি খেয়ে নাও, আমি সময় পেলে খেয়ে বের হব। আমি খেতে বসবো। আব্বু আমি পরে খাচ্ছি, ক্ষুধাই লাগেনি, মানে রুচি পাচ্ছি না। ধমকে উঠলেন আমজাদ সাহেব। কিন্তু আমি এক্ষুনি খেতে বসবো। অন্তু হার মানল, তাকিয়ে থাকলো আব্বুর দিকে। ঘিয়ে রঙের শাল জড়ানো লম্বাটে চেহারা, চাপদাড়িতে মেহেদি। আমজাদ সাহেব জিজ্ঞাসা করলেন, তাকিয়ে আছিস কেন? একটু বসো তো আব্বু। ছিটিয়ে থাকা বই খাতা সরিয়ে দিল অন্তু। আমজাদ সাহেব বসলেন, জিজ্ঞাসা করলেন, এভাবে চেয়ে আছিস কেন? কি হয়েছে? প্রস্তুতি ভালো তো? অন্তুর খাতা এগিয়ে নিলেন, তাতে চোখ বুলিয়ে বললেন। লেখার লাইন এখনো ঠিকমতো সোজা হয়নি। হাসলো অন্তু। আমি সোজা হয়েছি? আমি বেত হাতে করা বাদ দিয়ে দিয়েছি যে। অন্তু হেসে ফেলল। বেত হাতে করলে ইস, খামোখা ভয় পেতাম। তখন যদি বুঝতাম তুমি শুধুই ভয় দেখাতে বেত দেখাচ্ছ, এত ডিসিপ্লিনড ভালো মেয়ে হতাম না আমি, প্রমিস। হেসে ফেললেন আমজাদ সাহেব। এখন বেত হাতে তুললে ঠিক মারবো। চল, তোর আম্মা বসে আছে। দেরি হলে একটা ছোটখাটো ঘূর্ণিঝড় বয়ে যাবে। একটা প্রশ্ন করব? না, আগে খেতে চল। ধান্দাবাজি আমার সাথে না। না কে পরীক্ষা দিতে যায় কেউ? অন্তু চেয়ে রইল কিছুক্ষণ আব্বুর দিকে। চোখ দুটো সজল হয়ে উঠল, অল্প পানি ছলছল করে উঠল। হুমায়ুন আহমেদ বলেছেন, হিমুরা পকেটে টাকা নিয়ে ঘোরে না। অন্তু সেটাকে নিজের মতো করে বলে, অন্তুরা কান্না করে না। আজও একবার নিজেকে কথাটা বলে গলাটা কড়া করার চেষ্টা করলো। আব্বু, সবার আব্বু তোমার মতো হয় না, তাই না? হাসলেন আমজাদ সাহেব। আমি কেমন রে অন্তু? অন্তু বুঝি বলতে পারে মুখে এ কথা, তার কান্না পাচ্ছে, কিন্তু অন্তুরা কাঁদে না। সে কান্না গিলে বলল। মোটামুটি ভালো না। ফের হাসলেন আমজাদ সাহেব। আমি জীবনে বেশ কিছুই দেইনি তোকে। শুধু নিজের কর্তব্য পালন করার চেষ্টা করেছি। শেষ অবধি সেটাও সুস্থভাবে পারিনি। সেসব ধরে রাখিস না। আমার তো মা নেই। তোকে মাঝে মধ্যেই মামা বলে ডাকি। এই সুযোগটা কেনার সামর্থ্য আমার নেই। তুই বিনামূল্যে দিয়ে রেখেছিস। তার বদলে কি দিতে পেরেছি তোকে? অন্তু সহ্য করতে পারল না। বুকের ভার বাদ মানবে না বেশিক্ষণ। চোখ বুজে অনুরোধ করার মতো বলে ওঠে। চুপ করো আব্বু, চুপ করো আব্বু। নিজেকে সামলালো। আব্বুর দিকে তাকে অন্তিকের কথা মনে পড়ে মুখ মলিন হতে গিয়েও হলো না। যারা কম হাসে তাদের হঠাৎ হাসি মিলিয়ে দেওয়ার সাহস অন্তুর নেই, বিশেষ করে আব্বুর। হুট করে আব্বুর উরুতে মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে ছোটবেলায় সে আব্বুর উরুতে মাথা রেখে পড়া শিখত আব্বুর কাছে। ওভাবেই ঘুমিয়ে গেলে আমজাদ সাহেব আবারও ডেকে তুলতেন জোর করে খাওয়ার জন্যে। নিষ্ঠুর লাগতো তখন আব্বুকে। কাঁচা ঘুম ভাঙিয়ে ভাত খাইয়ে দেয়া, সকালে টেনে তুলে স্কুলে নিয়ে যাওয়া। অন্তু রাস্তাটা কোনোদিনও আব্বুর হাত জড়িয়ে ধরে পার হয়নি। একটা আঙ্গুলে মাথা ধরত। পুরো হাত ধরলে সে আব্বুর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে, নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। অথচ আব্বুর হাতের আঙ্গুল ধরা ছাড়া পার হতে সে জানে না। আমজাদ সাহেব অন্তুর উস্কো খুস্কো চুলে আলতো হাত রেখে বললেন, চল খেয়ে নি। তোর মা আজ বাড়ি ছাড়া করবে আমাদের। হঠাৎই নিজের জীবনে আব্বুর সত্তাটার সমস্তটুকু উপস্থিতি যেন বুকের ভিতর এক থলে তরল আবেগ হয়ে জমেছে। ভার অনুভূত হচ্ছে বুকের উপর সেই তরল। চোখ ফিরিয়ে নিল। বই খাতা গোছাতে গোছাতে আনমনে নিজের স্বভাব সুলভ দৃঢ় গলায় বলল, আব্বু শোনো, তুমি আবার কোনোদিন আমায় রেখে চলে যেও না, বুঝলে? আমি কিন্তু রাস্তাটা পার হতে শিখিনি এখনো। তুমি না জোর করলে খেতে যাওয়ার অভ্যাসটাও হয়নি এখনো। আরও অনেক সমস্যা। আমজাদ সাহেব কেমন করে যেন হাসলেন। শিখে যাবে সব। মানুষ অভিযোজন ক্ষমতা সম্পন্ন প্রাণী অন্তু। সামাজিক কোনো মানুষই জঙ্গলে ফেলে আসলে সে চার পায়ে চলতে অবধি শিখে যায় বেঁচে থাকার তাগিদে। অন্তু দিশেহারা হয়ে তাকায়, অস্ফুট ডাকে। আব্বু, থেমে আবারও ডাকে। তোমার যাওয়ার হলে আমার সঙ্গে নেবে প্লিজ। আমি আত্মনির্ভরশীল, কিন্তু তোমার আঙুলের ডগা আঁকড়ে ধরি যে অংশ দিয়ে, ওইটুকু তো ফাঁকা। তোমার আঙুলটাকে সর্বক্ষণ খুব দরকার আমার। অন্তুর কণ্ঠে শাসনের স্বর, অথচ গলাটা গুলিয়ে আসছে। থরথরিয়ে কাঁপছে ঠোঁট দুটো। একসময় এবার থুতনিটা ভেঙে এলে অন্তু অন্যদিকে ফিরে। আমজাদ সাহেব প্রাণ ভরে মুচকি হাসলেন। হাই স্কুলের প্রবীণ প্রিন্সিপাল একবার বলেছিলেন, বুঝলে আমজাদ, অন্তু হলো তোমার ফটোস্ট্যাট কপি, কিন্তু বোধহয় মেশিনের গড়বড়ে ছেলে না হয়ে মেয়ে হয়ে গেছে। অন্তুরা জানে না বাপেরাও অন্তুর মতোই, মুখ ফোটে না তাদের। কেউ চিরকাল থাকে না অন্তু। যিনি থাকবেন তিনি তো রব। আমি কেবল মাধ্যম একটা। আর তুই আমার আমানত।
এই ক্ষণস্থায়ী সাক্ষাতে এত মায়া লাগাতে নেই অন্তু। মায়া মূর্খদের দেহ পরজীবীর মতো বাস করে, শুষে শুষে খেয়ে ফেলে তাদের জীবনের রস। তুই তা নিজেকে ভেতরে রাখবি না। অন্তু নিজের উপর বিরক্তিতে নাক মুখ কুঁচকে শক্ত গলায় বলল। আব্বু, হুট করে এত বুকে হাহাকার লাগছে কেন বলো তো? আমজাদ সাহেব হেসে হাত নেড়ে ইশারা করলেন। এদিকে আয়। অন্তু মেঝেতে বসে আব্বুর উড়ুতে মাথা ঠেকায়। কখনো এভাবে প্রকাশ করা হয়নি এসব, আজ ঠেকানো দায় হচ্ছে। অন্তুর মাথায় হাত রাখলেন তিনি। আমি আছি, যতদিন আছি আমি আছি। আমি না থাকার কালে যা আসবে তোর ওপর, তার দায় আমায় দিস না। সাধারণ এক মানুষ হয়ে এত ওজন বয়ে নিতে পারবো না আমি। অন্তুর মুখ তুলল। তিনি হাতটা শক্ত করে চেপে ধরলেন অন্তুর। যেন অদম্য এক সাহস তিনি অন্তুর ভেতরে প্রবেশের চেষ্টা চালালেন। আমি থাকবো না চিরকাল, কিন্তু তোকে জীবন দশা কাটিয়ে তবে রবের কাছে ফিরতে হবে। জীবন একটা চক্র, জীবন একটা রণক্ষেত্র। সেখানে তোর হাতিয়ার হলো আত্মবিশ্বাস আর ঢাল হলো তোর ধৈর্য। এই দুটোকে সবসময় শান দিয়ে পিটিয়ে সজ্জিত করে রাখবি। মনে রাখবি, ধৈর্য নামক ঢাল যেন বেশ পুরো হয়, ছোটখাটো আঘাত আর কথাগুলো ছিটকে না যায়। যে পথে পা বাড়াতে চলছিস, এ সমাজ তোকে ভালো রাখবে না অন্তু। ভালো থাকা ঠিক আমারও পছন্দ নয়, কারণ যেখানে জগৎ সংসারে ভালো থাকার একমাত্র অপশন হলো অন্যায়ভাবে জীবনযাপন, সেখানে ন্যায়কে অবলম্বন করে ভালো থাকতে চাওয়াটা বোকামি আমি মনে করি। তাই তোকেও আর বাধা দিইনি এই দুর্গম পথে এগিয়ে যাওয়ার জন্য। আমজাদ সাহেব হাঁটতে হাঁটতে বললেন। সবসময় মনে রাখবি, যা ঘটেছে তা ভয়ঙ্কর নয়, কারণ তা তোর সামনেই রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে তা মোকাবেলা করতে পারবি তুই। কিন্তু ভবিষ্যতে যা ঘটবে এবং তার সম্বন্ধে তোর কিঞ্চিত ধারণা নেই। সুতরাং সেটা হলো রেগ ভরে ওঠা তার তাণ্ডব ঝড়, যার পূর্বাভাস বা সচেতন নেই তোর কাছে। আর যা সম্বন্ধে জানিস না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তাই যেটা ভয়ানক, অর্থাৎ ভবিষ্যতে যা আসছে, তার তুলনায় সামনে থাকা বিপদ খুব নগণ্য, দুর্বল এক ফোঁটা ফাড়া মাত্র। ভবিষ্যতের অজানা বিপদে চেয়ে একটা দুর্বল, আর এই দুর্বল বিপদের চেয়েও তুই বহুগুণ শক্তিশালী, বহুগুণ। অন্তু আজ অবধিও কোনোদিনও আব্বুকে ছাড়া কোনো ছোটখাটো পরীক্ষাও দিতে যায়নি। তিনি স্যান্ডেল খুঁজে পেলেন না। পরে দেখলেন অন্তু তা পরিষ্কার করছে একটা কাপড় ঘষে। গম্ভীর হলেন আমজাদ সাহেব। তোকে নিষেধ করছে না এসব করতে। স্যান্ডেল পায়ে জিনিস, তাও আবার ঘষে মেশে পরিষ্কার করার কি আছে? সুফিয়ানা ভালো না, তুই আর কোনোদিন স্যান্ডেল পরিষ্কার করবি না। অন্তু পাত্তাই দিল না। রাস্তার ধারে দাঁড়িয়ে বরাবরের মতোই আব্বুর আঙ্গুলের ডগাটা নিজের তর্জনী আঙ্গুল দিয়ে জড়িয়ে ধরেছিল অন্তু। ভার্সিটিতে ঢুকে বুকের কম্পন বাড়ল। না জানি কোন দিক থেকে জয় আমির এসে দাঁড়ায়। আমজাদ সাহেব ফাইলটা অন্তুর হাতে ধরিয়ে দিয়ে কিছুক্ষণ উপদেশ দিলেন, যেন অন্তু কিন্ডারগার্টেনের শিক্ষার্থী এবং সে যাচ্ছে পরীক্ষা দিতে। তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন আমজাদ সাহেব। অন্তু হাসল। আমজাদ সাহেব পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে বললেন। আবার নিতে আসতে হবে নাকি, নাকি চলে যেতে পারবি? অন্তু ঘাড় নাড়ল। আসতে হবে না, আমি চলে যাব। যতক্ষণ অন্তু বিল্ডিং এর ভেতরে ঢুকে বারান্দা পার হলো, ততক্ষণ অপলক চেয়ে রইলেন আমজাদ সাহেব। অন্তু আড়াল হলে অল্পসিক্ত চোখটা উপরের দিকে তুলে ভেজা ভাবটা শুকানোর চেষ্টা করলেন। আজ অন্তুর 2য় বর্ষের ফাইনাল দিতে ঢুকছে। কদিন পরে এলএলবি চূড়ান্ত পরীক্ষায় বসবে। তখনই এভাবে গিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকবেন তিনি অন্তু বের হবার অপেক্ষায়। কদিন বাদে মাস্টার মশাই থেকে তিনি অ্যাডভোকেট মাহিজাবিন আরমিন অন্তুর বাবা হতে যাচ্ছেন। বুকটা ভরে উঠল, চোখ জ্বালা করতে লাগলো খুব। অন্তুটা বড় হয়ে গেল। এই তো কদিন আগে হাত ধরে স্কুল ড্রেস পরে মাথায় 2 ছুটি করে স্কুলে যেত অন্তু। আমজাদ সাহেব চোখ ফেরালেন। আস্তে করে হেঁটে বেরিয়ে এলেন ভার্সিটির ফটক পেরিয়ে। পরীক্ষা শেষ নাই করতে পিয়ন এলো হলে। অন্তু তখন হিমশিম খাচ্ছে, লেখা শেষ করতে অল্প সময় বাকি, লেখা অনেক। তারই মাঝে পিয়ন জানালো মনোয়ারা রেহমান নিজের কক্ষে ডেকে পাঠিয়েছেন আরমিনকে। মনোয়ারা রেহমান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিলেন। অন্তু অনুমতি চাইলে চোখ মেলে বললেন, এসো। অন্তু চেয়ারে বসলো। মনোয়ারা চশমা চোখে আটলেন। অন্তুকে দেখলেন দুবার, পরে বললেন, বুঝতে পারছো তো কেন ডেকেছি? জি, বুঝতে পারছি।
জয় আর তোমার সম্পর্ক কতদিনের? অন্তর মস্তিষ্ক হুটহাট বিষয়টা ধরতে পারল না। কয়েক সেকেন্ড পর হুট করে কথাটা বোধগম্য হতেই কপাল টান করলো। কেন যেন মনে হলো ম্যাম ওকে ভড়কাতে বলেছেন কথাটা। অন্তু বলল, আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম। নেই। ছিল তো, সেটা কতদিনের ছিল? মনোয়ারা আশা করেছিলেন অন্তু থতমত খাবে, অবাক হবে অথবা লজ্জা পাবে, নয়তো উত্তেজিত হয়ে উঠবে। অথচ ওনাকে অবাক করে অন্তু শান্ত চোখে চেয়ে জিজ্ঞাসা করলো, এ কথা কোথা থেকে শুনেছেন? সম্পর্ক ছিল কিনা সেটা বলো। থাকলে কত দিনের ছিল? কঠিন হতে চাইলেন মনোয়ারা রেহমান। অন্তু নির্বিকার স্বরে বলল, আমি এবং জয় এই দুটো শব্দের সাথে সম্পর্ক শব্দটা মাত্রাতিরিক্ত বেমানান ম্যাম। কথাটা আপনি হয় আমাকে ডিস্ট্রাক্ট করতে বলছেন, অথবা যদি কারোর কাছে শুনে থাকেন তবে সেটা গুজব ছিল। বাস্তবতা একেবারেই ভিন্ন। মনোয়ারা কপাল জড়ালেন। মেয়ে এতটা নির্লিপ্ত, স্পষ্টভাষী আর তীক্ষ্ণ বুদ্ধিধার। কে বলেছে এই কথা ম্যাম? মনোয়ারা অন্তুর কথা অগ্রাহ্য করে বললেন। নিকাবটা খোলো। অন্তু খুলল। মনোয়ারা কয়েক সেকেন্ড যাবৎ খুঁটিয়ে দেখলেন, চোখ ফিরিয়ে বললেন। অন্তু শ্বাস নিল একটা, ঠোঁট কামড়ে বলল, জানি না ম্যাম। কিভাবে কোথা থেকে জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে বুঝতে পারছি না। মনোয়ারা তখন সম্পূর্ণ মনোযোগ অন্তুর উপর নিক্ষেপ করলেন। হাত দুটো একত্র করে টেবিলে কনুই ঠেকিয়ে জানালেন, জয় পাগল। পাগল না ঠিক তাজ্জব। পাগলের তো মানুষ নিয়ে খেলতে জানে না, মজাও পায় না তা করে। কিন্তু জয় ক্ষুধার্ত পশুর মতো, হিতাহিত জ্ঞান শূন্য। কি করেছিলে? ওকে অপমান করেছিলে? এতটা বিদ্রোহী হওয়ার শরীরের পক্ষে ক্ষতিকর, বুঝলে? ভার্সিটিতে র্যাগিং খায়নি কে? তবুও মুখ বুজে থাকে কেন? এ ব্যাপারে আগে শোনোনি কোনো দিন? শুনেছি তো অনেক কিছুই, তবে তা আমার ভেতরে সহনশীলতা আনেনি, বরং ক্ষিপ্ত করেছে। মনোয়ারা অস্পষ্ট দীর্ঘশ্বাস ফেললেন। সমাজটা ক্ষমতার, আর ক্ষমতার সব জয়দের। তুমি একটা সাধারণ মেয়ে, এত প্রতিশোধ গড়বে? তোমার অতি মূল্যবান সম্মানকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘষে ঘষে একটু একটু করে ক্ষয় করবে। প্রতিদিন পানিতে ভেজাবে, ফেনা উঠবে। তোমার সম্মান ক্ষয়ে ধুয়ে যাবে পানির সাথে, কারণ জয় বাঁধনহারা। বেপরোয়া। অন্তুর ভেতরটা অস্থির হলো, তবু অটল বসে রইল। মনোয়ারা বললেন, ধৈর্যের এত ঘাটতি তোমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে সাথে মানাচ্ছে না মেয়ে। এই যে শীতল, কঠোর, কেয়ারলেস ভাবটা, এটা আসল প্রয়োজন ছিল জয়ের সামনে। এর জন্য ক্ষতিগ্রস্ত হবে তুমি। দৃঢ় হলো অন্তুর কণ্ঠস্বর। ম্যাম, নিজের সামনেই নিজের আত্মমর্যাদাকে এক কোপে বলি হতে দেখেও ধৈর্য ধারণ করার মতো পুরো ধৈর্য নেই আমার। আর তার ফলে ক্ষতি আমার হবে এও জানি, এবং তা মঞ্জুর। আমার ধৈর্যের প্রাচীর এই সব ক্ষেত্রে খুব পাতলা, মসৃণ। নিজের অজান্তেই তা চিরে প্রতিরোধ বেরিয়ে আসে। জানি এটা বোকামি, তবে এই বোকামিকে এড়ানোর মতো মোটা চামড়া আমার নেই। মনোয়ারা অদ্ভুত হাসলেন। আমাদের সমাজে ক্ষমতাবানদের দুটো ধরন আছে, আর মিন। কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে, আর কেউ ছাই হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন করে ধরে। তবে ভয়ানক দ্বিতীয়টায়। ছাই দিয়ে মাছ ধরলে আর ছুটতে পারে না, জানো তো? জয় খুব জেদি। তোমার অপমানগুলো কতটা বাজেভাবে পুষে রেখেছে ভেতরে তা জানা নেই আমার। ওর চিন্তাধারা আর সবার মতন না। ও বহু পুরনো জিনিস পুষে রেখে খুব জঘন্যভাবে তার কর্জা ছুকিয়ে নেয়। জয় তা করবে বলছেন? জয় জ্বলন্ত, কিন্তু জানো, আগুনের চেয়ে পানি মারাত্মক। পানি ছিটায় আগুনকে নিভাতে মুহূর্ত সময় লাগে না। যেখানে আগুনের পানিকে বাষ্প করে খুব সামান্য পরিমাণ অবস্থায় পরিবর্তন করলেও অনেকটা সময়ও একই সঙ্গে বাহ্যিক তাপ প্রয়োগে প্রয়োজন পড়ে। অন্তু যেন কিছু বুঝলো। ম্যাম বুঝি পানির হদিস দিলেন, যার থেকে অন্তুর অতি সাবধানতা দরকার। মনোয়ারা বললেন, জয় যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হলো, এক ছাত্র নেতার সাথে ঝামেলা হয়েছিল। ছেলেরা জয়কে লেস কাটা বেজন্মা বলেছিল। জয় হেসে
ছিল সেদিন। 2 বছর পর সেই ছাত্রনেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে। ততদিনে জয় একটা পাকাপোক্ত খুঁটি গেড়ে ফেলেছিল ছাত্র সংগঠনে। এরই মাঝে সাধারণ ছাত্রকর্মী থেকে ক্রমান্বয়ে পদোন্নতি পেল। এর মাঝে এমন বহুত কর্মকাণ্ড দুজনে করে ফেলেছিল যাতে করে দুজন আলোচনায় এসেছিল, মানুষ ওদের চিনেছিল। ওরা লেগে গেল গণসেবায়। ধীরে ধীরে নেতৃত্ব ছাড়লো দুজনেই। লোকজনের মনোযোগ পেয়ে গেল হামজা। ছাত্ররা দিন দিন জয়ের পেছনে স্রোতের বিপরীতে ছুটে আসা পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করলো। সেই বছর সেই ছাত্র নেতার বোন ভর্তি হলো ভার্সিটিতে। রাতের বেলা গার্লস হোস্টেলের দেওয়াল টপকে রুমে গিয়ে জয়ের প্রার্থীর দুটো ছেলে মেয়েটাকে নোংরা স্পর্শ করেছিল, ভিডিও বানিয়েছিল সেটা পরের দিন পুরো ভার্সিটি দেখলো। ছেলে দুটোর মুখ চেনা গেল না। সেই ছাত্র নেতা এলো। জয় সামান্য হেসে বলেছিল, ভাই, আপনি যে কারণে আমাকে বেজন্মা জারোস লেস কাটা বলেছেন, সেই কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার জন্য? এই জন্য এই গালুগুলো আমার উপর যাই যাওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিলাম। আমি জানা তা বলে গালি দিয়ে আপনি মিথ্যাবাদী আর পাপী হবেন না। আমার বাপ মানে কিন্তু জন্ম তো আমার অবৈধভাবে দেয়নি, কিন্তু আপনি বলে তা বলে তাতে হয়তো আমার নিজেকে প্রমাণ করতে হতো যে আমি অবৈধ না, অথবা অবৈধর মতো কাজ করে প্রমাণ করতে হয়তো আমাকে আপনি ঠিকই বলেছেন। আপনি যা বলেছেন তাই কায়েম হোক। আমি আপনার গালাগালির জন্য উপযুক্ত করে দিলাম। তার পরের দিন সেই মেয়ে আত্মহত্যা করলো। মনোয়ারা অদ্ভুতভাবে হাসলেন এ পর্যায়ে। আমরা যে বিষয়টাকে সিম্পলি চিন্তা করি ও সেটাকে জটিলভাবে কঠিনভাবে সাজায়। ও রাজনীতিতে এসে বহুভাবে জখম হয়েছে। এই জয় আমির একটা ছেলে নয়, একটা ধ্বংসাত্মক সত্তা যে মার খেয়েছে। শরীরে সেসব বের গর্ত রয়ে গেছে। আর কি হয়েছে ওর সঙ্গে তা জানার উপায় নেই। ও নিজেকে প্রকাশ করে না। ব্যাপক সমালোচিত হয়েছে, কিন্তু কেউ ওকে এড়াতে পারেনি। অন্তু কেমন করে যেন হাসলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।